নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান মতামত। আজকের শীর্ষক, শেখ হাসিনাকে মোদী সরকার কোন গোপন কারণে আশ্রয় দিচ্ছেন। কোন কারণে? শেখ হাসিনা নিয়ে জটিলতা ক্রমশ বেড়েই চলেছে। আমরা আগেই এই বাংলা বাজারে বলেছিলাম যে শেখ হাসিনা ক্রমশই এক বোঝা হয়ে দাঁড়াচ্ছে, যা ক্রমশ সত্যি হয়ে উঠছে। কিছু নাবালক অর্বাচীন মনে করেন যে ভারত শেখ হাসিনাকে আবার বাংলাদেশের ক্ষমতায় ফিরিয়ে দেবে, মানে আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেটা কিন্তু কোনোভাবেই হবার নয়। আজকের পৃথিবীতে সেই ক্ষমতা আমেরিকারও নেই। বাংলাদেশ ছেড়েই দিন, আরও অনেক 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 ছোট মালদ্বীপের ঘটনায় প্রমাণ করে দেয় যে আজকের দিনে ছোট্ট দেশের মানুষজনের ইচ্ছের বিরুদ্ধে কোনো সরকার তৈরি করা বা ভাঙা সম্ভব নয়। ভেনেজুয়েলার মাদুরো সরকারের বিরুদ্ধে দারুণ কড়া মন্তব্য করেছেন বাইডেন, এমনকি এর পরের প্রেসিডেন্ট যিনি হবেন ডোনাল্ড ট্রাম্পও, কিন্তু সে সরকার ভাঙতে পারেননি। মাদুরো সরকার তার স্বৈরতান্ত্রিক শাসনের কারণে ভেঙে যেতেই পারে যদি তা সত্যি হয়, কিন্তু তা ভাঙবে সেই দেশের মানুষের আন্দোলনে। কিউবার সরকার এতদিনেও ভাঙতে পারেনি আমেরিকার সরকার। কত লড়াই ছিল দীর্ঘদিন ধরে, অবরোধ, কত কিছু হয়নি, লক্ষ কোটি ডলার খরচ করেও হয়নি। কাজেই হাসিনাকে নিয়ে গিয়ে আবার প্রধানমন্ত্রী করে দেওয়া অসম্ভব। আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে বা আবার ক্ষমতায় আসবে না, এরকম কোনো কথা বলা যায় না। কিছুদিন আগেই আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাবে সেটাও ভাবা যেত না, আবার ফিরে আসবে এটাও ভাবা যাচ্ছে না, কিন্তু সম্ভব নয় এমন কথা বলা যায় না। কিন্তু আমার আলোচনাটা আওয়ামী লীগ বা সেখানে কে ক্ষমতায় এলো সেটা নিয়ে নয়, বাংলাদেশের রাজনীতি আর সরকার নিয়ে আমরা আলোচনা করতেই পারি, কিন্তু সেটা হবে আলোচনা। কিন্তু ভারত সরকার নিয়ে আলোচনাতে আমরা আমাদের রায় দেব বই কি, উচিত অনুচিত কথা বলবো বই কি। আফটারঅল আমিও তো 140 কোটি ভারতবাসীর একজন। প্রথমত, শেখ হাসিনার স্ট্যাটাসটা কি এখন, ঠিক কি? তিনি কোন মর্যাদায় আমাদের দেশে আছেন? টেকনিক্যালি তিনি বলতেই পারেন যে তিনি তো আসার আগে সেই সময় পদত্যাগ করেননি, তেমন কোনো কাগজ নেই। ওদেশের প্রধানমন্ত্রীও সেই কথা বলেছেন। কাজেই খাতায় কলমে তিনি এখনো বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী। কিন্তু এমন খাতায় কলমে কথা বলে তো লাভ নেই। বাস্তব অবস্থাটা কি? তিনি প্রাণ ভয়ে পালিয়ে এসেছেন। ভারতবর্ষ বাংলাদেশের রাজনৈতিক অবস্থাকে বুঝেই উঠতে পারেনি। 14-15 দিনের মধ্যে এক আন্দোলন এমন চেহারা নেবে তার সামান্যতম আভাসও ভারতের কাছে ছিল না। এদিকে বাংলাদেশের মিলিটারি হেলিকপ্টারে করে তিনি দেশে এলেন, মানে আমাদের দেশে এলেন, এবং প্রাথমিকভাবে তিনি মানবিকতার খাতিরে আশ্রয় পেলেন। এর আগে যেমনটা পেয়েছেন দালাই লামা, আফগানিস্তানের তালিবান বিদ্রোহের পরে ওই দেশের বহু রাজনীতিবিদ আমাদের দেশে আশ্রয় নিয়েছেন। একসময় ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী সুলতান শাহির বা উপরাষ্ট্রপতি মোহাম্মদ হাট্টাকে ডাচ হানাদারদের হাত থেকে উদ্ধার করে ভারতে এনে রাখা হয়েছিল। শেখ মুজিবুর রহমান মারা যাবার পরে শেখ হাসিনাকে দিল্লিতে রাখা হয়েছিল বহু বছর। কিন্তু এগুলো তো ইতিহাস। একটা বড় ফারাক হলো এবারে শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, গুম খুনের অভিযোগ, হত্যার অভিযোগ আছে। সে দেশের আদালতের সমন জারি করা হয়েছে, আর তার পাসপোর্ট এখন আর বৈধ নয়, তাকে অবৈধ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। তাহলে তিনি এই দেশে আছেন কেন? কি স্ট্যাটাস তার? একটা সোজা সরল ব্যাখ্যা দেওয়াই যেতে পারে। বলা যেতেই পারে যে ওনাকে বাংলাদেশে ফেরত নিয়ে গেলে মেরে ফেলা হতে পারে। অতএব মানবিকতার কথা মাথায় রেখেই আমরা ওনাকে সেফ শেল্টার, নিরাপদ আশ্রয় দিয়েছি। তাহলে তো একটা প্রশ্ন উঠবেই যে তিনি এই দেশে বসেই তার দলের রাজনৈতিক কাজ কিভাবে চালিয়ে যাচ্ছেন? তিনি এই দেশে বসেই জার্মানিতে ভার্চুয়াল মিটিংয়ে বক্তৃতা কিভাবে করছেন? বিভিন্ন সময়ে বিবৃতি দিচ্ছেন, এটা কেন, কিভাবে?
আর এইখানে এসেই মোদিজি মৌন, উনি কোনো কথা বলছেন না। ওনার এক সোজা সাপটা নিয়ম আছে, একটা মোডাস অপারেন্ডি, সেটা হলো উনি যে ব্যাপারে কথা বললে পাল্টা প্রশ্ন উঠবেই, আর যে প্রশ্নের জবাব ওনার কাছে নেই সেই বিষয়ে তিনি কোনো কথাই বলেন না, বলবেনও না। এক্ষেত্রেও সেটাই করছেন। উনি ভালো করেই জানেন যে এর পক্ষে একটা যুক্তি, একটা অজুহাতও তার কাছে নেই, কাজে তিনি চুপ মেরে গেছেন। এখন তিনি মৌন বাবা। এবারে ওদিকে বাংলাদেশেরও সমস্যা আছে। সমস্যাটা কোথায়? সব থেকে বড় সমস্যা হলো ইউনূস সাহেবের সরকার আর যাই হোক নির্বাচিত সরকার নয়, ওনার সরকার অন্তর্বর্তীকালীন একটা সরকার। কাজেই হাজার একটা সিদ্ধান্ত নিয়ে হাজার একটা প্রশ্ন থেকে যাচ্ছে, প্রায় প্রতিটা সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলী নিয়োগ নিয়েও নানান আপত্তির কথা শোনা যাচ্ছে বাংলাদেশের সাধারণ নাগরিকদের মুখে। ওখানকার বুদ্ধিজীবীরা, ওখানকার রাজনীতিবিদরা তো করছেনই, সাধারণ নাগরিক সেই প্রশ্ন করছেন। হ্যাঁ, রপ্তানি কমছে, অর্থনীতিতে চাপ বাড়ছে, অর্থনীতিবিদ ইউনূস সরকার সবচেয়ে সহজ উপায় বেছে নিয়ে ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স বাড়াচ্ছেন। জিএসটি যে হারে বেড়েছে তাতে মানুষের চোখ কপালে উঠেছে বাংলাদেশে। এতটা বৃদ্ধি, এতটা দাম, মূল্য বৃদ্ধি মানুষ মেনে নিচ্ছেন না। আর কোনো অপ্রিয় সরকারের দেশ নিয়ে নৈতিক অবস্থান বরাবর নড়বড়ে হয়ে থাকে, আমাদের দেশে ঠিক তাই। আরে মানুষকে খেতে না দিয়ে কিল মারার গোসাই হয়ে যাবে, এটা মানুষ মেনে নেয় না। কাজেই মানুষজন নিজে থেকে, রাজনৈতিক দল প্রত্যেককে তাকিয়ে আছে কেবল নয়, চাপ দেওয়া শুরু করেছে। নির্বাচন কবে হবে প্রশ্ন তুলতে শুরু করেছে। অনেকদিন তো হলো, এবার নির্বাচন হবে, কবে হবে জানান? 2 বছরে হবে, 3 বছরে হবে, 5 বছরে হবে? হয় নাকি কখনো? একটা অন্তর্বর্তী সরকার 5 বছর ধরে চলবে? কে সময় দেবে? আবার অন্যদিকে নতুন সংবিধানের প্রশ্ন উঠছে। সংবিধানও তো ছেলের হাতের মোয়া নয়, তার জন্য একটা কমিটি লাগবে, একটা নির্বাচিত কমিটি লাগবে। অত সময় কি আছে ইউনূস সাহেবের হাতে? বিএনপি নেতা কর্মীরা নির্বাচনের জন্য গলা তুলছেন, তা আরো জোর নেবে। ঠিক এই সময় জামাত অতটা তৈরি নয়, কাজে তারা এখন বলছে না, কিন্তু বছরখানেক কাটলেই বলবে। আওয়ামী লীগের সরকার দুর্নীতিবাজ, আওয়ামী লীগের শেখ হাসিনা দুর্নীতি, তার বিরুদ্ধে গুম খুনের অভিযোগ আছে। তো গোটা দেশ থেকে আওয়ামী লীগ মুছে গেছে তাও নয়, আজকে না কালকে না পরশু না তরশু তারাও মাথা চাড়া দিয়ে উঠবে, তারাও কথা বলা শুরু করবে। এবং যদি একটা সরকার মানুষের সাধারণ অভিযোগগুলোকে কমিয়ে দিতে পারতো, অর্থাৎ মূল্যবৃদ্ধি কমতো, বেকারত্ব কমতো, চাকরি বাকরি পেত মানুষজন, রাস্তাঘাটে একটা শৃঙ্খলা ফিরে আসতো, পুলিশ তার কাজ করত, তাহলে কিন্তু এই সরকারকে ওই নির্বাচনের জন্য কেউ চাপ দিত না, সাধারণ মানুষের চাপ অন্তত হতো না। রাজনৈতিক দল তো চাপ দেবেই, কিন্তু সরকারের হাতে সময় নেই, আর কাজের ফিরিস্তি বিরাট। অর্থনীতি থেকে সংখ্যালঘু সুরক্ষা কে এক অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে যে মেটানো সম্ভব, যে সরকারের উপদেষ্টা মণ্ডলের একজনেরও সেই প্রয়োজনীয় অভিজ্ঞতা নেই, একজনেরও নেই, সে দক্ষতা নেই। যদি তাদের এক বিরাট সংখ্যক মানুষের আছে, সৎ আবেগ আছে, কিন্তু তা দিয়ে জিএসটি না চাপিয়ে কর আদায়ের উপায় তো বের হয় না, তা দিয়ে বেকারত্বের সমাধান তো বের হয় না। ইউনূস সাহেবের কাছ থেকে হাসিনা গ্রামীণ ব্যাংক কেড়ে নিয়েছিলেন, আর ইউনূস সাহেব হাসিনার সরকার কেড়ে নিয়েছেন, কিন্তু তারপরের অবস্থা খুব গোলমেলে। ধরুন হঠাৎ করেই মানুষের আবেগ আর মনকে এক অন্য খাতে বইয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যেন মনে হচ্ছে ৭১-এর স্বাধীনতার লড়াইটা কিছুই ছিল না, মুক্তিযুদ্ধ বলে কিছু হয়ইনি, জয় বাংলা একটা আস্থা করে পড়ে থাকা স্লোগান, ইত্যাদি ইত্যাদি। এ এক ভয়ঙ্কর ব্যাপার। জাতিকে ইতিহাস ভুলিয়ে দেবার চেষ্টা, একটা জাতিকে। আমরা বারবার করে বলি যে দোজ হু ফরগেট দ্য হিস্ট্রি আর কন্ডেমড টু রিপিট ইট। ইতিহাস ভুলে গেলে ইতিহাস আবার পুনরাবৃত্তি হবে। লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগকে ছোট করে স্বাধীনতার ইতিহাসকে ভুলিয়ে দিয়ে মোদি, আরএসএস, বিজেপি যাবতীয় ইতিহাসকে নতুন করে লিখতে চায়। সে এক বিভৎস চেষ্টা, আমরা তার বিরোধিতা করছি। এই ইতিহাস আমরা ভুলে যাব না, আমাদের লড়াই আমরা ভুলে যাব না, মুছেও দিতে পারবো না, দেবও না। কিন্তু বাংলাদেশের সেখানকার মানুষ কি করবেন? তারা যে স্বাধীনতা অর্জন করেছিলেন সেই ইতিহাস তারা ভুলে যাবেন।
সেই ইতিহাস গোটাটা আওয়ামী লীগের। আমাদের দেশের যে স্বাধীনতা এসেছিল সেই ইতিহাস গোটাটা কংগ্রেসের। হয় নাকি কখন? কংগ্রেস লড়েছে, কমিউনিস্টরা লড়েছে, বিপ্লবীরা লড়েছে, সোশ্যালিস্টরা লড়েছে, বিরাট লড়াই। সেই লড়াই ভুলে যাওয়া যায় নাকি? বাংলাদেশে সেই লড়াই ভোলা যায়? 30 লক্ষ মানুষের আত্মত্যাগ ভোলা যায় বা ভুলিয়ে দেওয়া যায়? সেই অপারেশন সার্চ লাইট ভুলে যাবেন মানুষ? আমি রশিদ হায়দারের স্মৃতি সংকলন থেকে কটা লাইন পড়ে শোনাই। রশিদ হায়দার সম্পাদিত স্মৃতি 1971-এর প্রথম খণ্ডে ডক্টর ফজলুর রহমান খানের চাচাতো ভাই আব্দুল হান্নান ঠাকুর লিখছেন, তখন রাত 12:20। ভাইয়ের দরজায় বন্দুকের আঘাত, ভেঙে ফেলার উপক্রম, উর্দুতে গালাগালি, দরজা খোলার হুঙ্কার, ভেতরে ভাই, কাঞ্চন, জবান। দরজায় আঘাতের পর আঘাত আসতে থাকলো। না পেরে কাঞ্চন বলছিল, মামা আমার ইউওটিসি ট্রেনিং আছে, সারেন্ডারের ভঙ্গিতে গিয়ে দরজা খুলে দিই, ওরা কিছু করবে না। ভাই তাকে ফেরাতে ব্যর্থ হলেন শেষবারের মতো। দরজা খোলার সঙ্গে সঙ্গে হায়নারা রাইফেলের গুলিতে ঝাঁঝরা করে দিল কাঞ্চনের বুক। সহ্য করতে না পেরে ভাই রেগে উচ্চকণ্ঠে বকতে শুরু করলেন। সঙ্গে সঙ্গে আবারও গর্জে উঠল হায়নাদের বন্দুক। মুহূর্তে ঝাঁঝরা হয়ে গেল ভাইয়ের বুক। এতেও হায়নারা তৃপ্ত না হয়ে বেয়নেটের এক্স চিহ্ন কেটে দিল ফজলু ভাইয়ের বুকে। ধীরে ধীরে শান্ত হয়ে গেল দুটো তাজা প্রাণ। মৃত্যুর এই ভয়াবহ দৃশ্যটি প্রত্যক্ষ করেছিল জবান পাশের বাথরুমের ভেতর থেকে। মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সূচনা হয়েছিল 25শে মার্চ কাল রাতেই। 32 পাঞ্জাব রেজিমেন্টের লেফটেন্যান্ট কর্নেল তাজের নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যরা খুঁজে খুঁজে বুদ্ধিজীবীদের হত্যা করছিল। 25শে মার্চ কাল রাতে পাকিস্তানি বাহিনীর প্রধান লক্ষ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়কে ধুলোয় মিশিয়ে দেওয়া। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল সব আন্দোলনের সূতিকাগার ও কেন্দ্রবিন্দু। 25শে মার্চ কাল রাত আর 26শে মার্চ প্রথম প্রহরে পাকিস্তানি বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট 8 জন শিক্ষককে হত্যা করে। এ সময় আহত অবস্থায় কয়েকজন শিক্ষক প্রাণে বেঁচে যান। 25শে মার্চ রাত 2টোর দিকে পাকিস্তানি হানাদার বাহিনীর এক ট্রুপ সেনা, একটা বড় দল, শহীদ মিনার এলাকার অবস্থিত শিক্ষকদের আবাসিক কোয়ার্টারে 34 নম্বর ভবনে এসে পৌঁছয়। এ সময় তারা লাথি মেরে ভবনের মূল গেট ভেঙে ফেলে। একজন পাকিস্তানি অফিসার হ্যান্ডমাইকে 3 জন অধ্যাপকের নাম ঘোষণা করে তাদের বাড়ির বাইরে বেরিয়ে আসতে বলেন। এই 3 জন হলেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ANM মনিরুজ্জামান, দর্শন বিভাগের অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব, GC দেব এবং ইংরেজি বিভাগের অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা। অধ্যাপক GC দেব তখন এই ভবনে থাকতেন না। ভবনটির নিচতলায় থাকতেন অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা এবং 3 তলায় থাকতেন অধ্যাপক ANM মনিরুজ্জামান। হ্যান্ডমাইকে ঘোষণার পরেও তাদের কেউ না বেরিয়ে আসায় একজন পাকিস্তানি অফিসার নিচতলার রান্নাঘরের দরজা ভেঙে ঢুকে পড়ে। এ সময় শোবার ঘরে ঢুকে জ্যোতির্ময় গুহ ঠাকুরতাকে দেখতে পেয়ে পাকিস্তানি অফিসাররা তাকে জিজ্ঞেস করে, আপ প্রফেসর সাহেব হ্যাঁ? জ্যোতির্ময় গুহ ঠাকুরতা দৃঢ় কণ্ঠে বলেন, ইয়েস। অফিসার বলেন, আপকো লে যায়েগা। জ্যোতির্ময় গুহ ঠাকুরতা জিজ্ঞেস করলেন, ওয়াই? উত্তর দিল না সেই অফিসার। তাকে টেনে বাইরে নিয়ে যাওয়া হলো। এরই মধ্যে পাকিস্তানি সেনাদের একটি দল সিঁড়ি দিয়ে 3 তলায় উঠে এসে অধ্যাপক মনিরুজ্জামানের ফ্ল্যাটে প্রবেশ করে। তখন নামাজ আদায় করে দোয়া পাঠ করছিলেন অধ্যাপক মনিরুজ্জামান। হানাদার সেনারা ঘরে প্রবেশ করেই তার কাছে পরিচয় জানতে চায়। পরিচয় নিশ্চিত হওয়ায় পাকিস্তানি সেনারা তাকে তার পরিবারের 3 সদস্যকে নিচে নামিয়ে আনে। নিচে নামিয়ে আনার পরে পাকিস্তানি সেনারা মোট 8টা গুলি করে। এরপর সেনারা কারফিউ জারির কথা ঘোষণা করে দ্রুত ট্রাক নিয়ে চলে যায়। তখন অধ্যাপক মনিরুজ্জামানের স্ত্রী সৈয়দা মাহমুদা জামান 3 তলা থেকে পানি নিয়ে এসে গুলিবিদ্ধ 4 জনকে পান করান। তিনি দৌড়ে গিয়ে জ্যোতির্ময় গুহ ঠাকুরতার স্ত্রী বাসন্তী গুহ ঠাকুরতাকে বললেন, আপনার স্বামী গুলিবিদ্ধ হয়ে বাইরে পড়ে আছেন, আমার সঙ্গে কথা বলছেন, তিনি বাঁচবেন না। তখনই 2 জন ছুটে এসে দেখেন ততক্ষণে অধ্যাপক মনিরুজ্জামান ও বাকিরা মারা গেলেও জ্যোতির্ময় গুহ ঠাকুরতা তখনও জীবিত আছেন। কিন্তু কারফিউর কারণে গুরুতর আহত জ্যোতির্ময় গুহ ঠাকুরতাকে হাসপাতালে ভর্তি করা সম্ভব হয়নি।
পরে 27 মার্চ সকালে তাকে মেডিকেলে ভর্তি করা হয়। হাসপাতালে কোনো চিকিৎসক ও লোকজন না থাকায় দায়িত্বরত নার্সরাই প্রাণপণ সেবা করে তার। চিকিৎসাধীন অবস্থায় 30 মার্চ মৃত্যুবরণ করেন অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা। 25 মার্চ মধ্যরাতের পর পাকিস্তান হানাদার বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা হলে, বর্তমানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল যেটাকে এখন বলা হয়, কামানের গোলাবর্ষণ শুরু করে। শহীদ হন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক আতাউর রহমান খান খাদিম। ওই সময় বেঁচে যান ঢাকা হলের সহকারী আবাসিক শিক্ষক গণিত বিভাগের প্রভাষক শরাফত আলী। কামানের গোলায় আঘাতে ভীষণ ক্ষতিগ্রস্ত হয় ঢাকা হল। শরাফত আলীদের আবাসে আগুন ধরে যায়। ভোরের দিকে শরাফত আলী চুপিসারে আগুন নেভাতে যান। এ সময় পাকিস্তানি সেনারা তাকে দেখতে পায় এবং বেয়োনেট চার্জ করে গুলি করে হত্যা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 12 নম্বর ফুলার রোডের শিক্ষকদের একটি ভবনের নিচতলায় থাকতেন বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল মুক্তাদির। ভবনটির 3 তলায় থাকতেন সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক সায়েদ আলী নাকি। 25 মার্চ রাতে গোলাগুলি শুরু হলে আব্দুল মুক্তাদির তার পরিবারের সদস্যদের নিয়ে অধ্যাপক নাকির বাসায় আশ্রয় নেন। ভোর 6টার দিকে 10-15 জন হানাদার সেনা বাড়ির সামনে এসে বাসিন্দাদের নিচে নেমে আসতে বলে। অধ্যাপক নাকি নিচে নেমে আসেন। হঠাৎ 4-5 জন সেনা অধ্যাপক নাকির সঙ্গে 3 তলায় উঠে আসেন। একজন সেনা এ সময় আব্দুল মুক্তাদিরকে লক্ষ্য করে বলে, তুম জয় বাংলা বলতা, পাকিস্তান নেই চাতা বলে চিৎকার করে তার বুকে ও পেটে গুলি করে। এই সময় তার স্ত্রী প্রাণ ভিক্ষা চাইলে তাকে ধাক্কা মেরে ওই বাড়ির আরো একজনকে গুলি করে হত্যা করে হানাদার সেনারা। এমন সময় অধ্যাপক সায়েদ আলী নাকির মেয়ে তাকে জড়িয়ে ধরলে হানাদার সেনারা তাকে হত্যা না করেই চলে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সামনে একতলা একটি কোয়ার্টারে থাকতেন দর্শন বিভাগের প্রখ্যাত অধ্যাপক ডক্টর গোবিন্দচন্দ্র দেব, জিসি দেব। গোবিন্দচন্দ্র দেবের সঙ্গে আরো থাকতেন তার পালিতা মেয়ে রোকেয়া সুলতানা এবং রোকেয়ার স্বামী। 25 মার্চ রাতে তুমুল গুলিবর্ষণে ঝাঁঝরা হয়ে যায় তাদের বাড়িটা। উত্তেজনায় সেই রাতে বেশ কয়েকবার মূর্ছা যান গোবিন্দদেব। শেষ রাতের দিকে গুলিবর্ষণের এক পর্যায়ে হ্যান্ডমাইকে হানাদার সেনারা আত্মসমর্পণ করতে বলতে থাকে। ভোরের দিকে গুলির আওয়াজ কমে আসে। সারা রাত জেগে থাকার কারণে ক্লান্তিতে নুয়ে পড়েছিলেন গোবিন্দদেব। তিনি মেয়েকে বললেন, উপাসনার সময় হয়েছে, একটু স্থান করে দে মা। রোকেয়া সুলতানা উপাসনার জায়গা করে দিলেন, চা বানিয়ে দিলেন। হঠাৎ দরজায় আঘাত পড়ল। হানাদার সেনারা বলল, মালাউন কা বাচ্চা, দরওয়াজা খোল দো। উঠে দাঁড়ালেন গোবিন্দদেব। এ সময় তাকে বসিয়ে দিলেন রোকেয়া। দরজায় তখনও লাথির পর লাথি পড়ছে। রোকেয়ার স্বামী উঠে গিয়ে দরজা খুলতে যেতেই লাথির আঘাতে দরজা ভেঙে পড়ল। হানাদারদের গুলিতে শহীদ হলেন রোকেয়ার স্বামী মোহাম্মদ আলী। এমন সময় শান্তভাবে অধ্যাপক জিসি দেব বললেন, বাবারা কি চাও এখানে? হানাদার সেনারা ব্রাশ ফায়ার শুরু করে। জিসি দেবের মাথায় 2টো গুলিবিদ্ধ হয়। গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তার বুক। 25 মার্চ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই 8 জন শিক্ষককে পৈশাচিকভাবে হত্যার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সূচনা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। আচ্ছা, এই 8 জনের আত্মত্যাগ কি এমনিই ছিল? এমনি? সেই সব মুক্তিযুদ্ধ ভুল? তাহলে এই মুক্তিযুদ্ধ বিরোধী কথাবার্তাগুলো ভাসাচ্ছে কারা? সেদিন যারা ওই ঘরগুলোকে দেখিয়ে দিয়েছিল, সেদিন যারা খান সেনাদের সঙ্গে ঘুরে ঘুরে এই লোকগুলোকে চিহ্নিত করেছিল, তারা সেদেশের স্বাধীনতা আন্দোলন নিয়ে এসব কথার মধ্যে চুপ করে বসে আছেন ইউনূস সাহেব কেন? কাজেই দুদেশের সরকারের এরকম বহু কাজ কারবারের মধ্যেই এদেশে বসে আরামসে রাজনীতি করছেন শেখ হাসিনা। কিন্তু আর একটা প্রশ্ন তো মাথায় ঘুরছেই, হাসিনা কি মোদী সরকারের চুক্তিগুলোর, আদানির ব্যবসায়িক চুক্তিগুলোর বিষয়ে এমন কিছু জানেন যা বাইরে বার করে দিলে মোদী সরকারের মুখ পুড়বে? এমন কোনো লেনদেনের কথা, এমন কোনো গোপন চুক্তির কথা? হ্যাঁ, সম্ভব। আর সেই জন্যই ভারত সরকারের তরফে প্রায় সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে উনি এদেশেই থাকছেন। কিন্তু আন্তর্জাতিক চাপ বাড়বে।
আগামী দিনে ওই সব গোপন চুক্তির কথাগুলো এমনিতেই বার হয়ে আসতে পারে। হাসিনা মন্ত্রিসভার কয়েকজন সেই চুক্তি সামনে এনে নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা করতেই পারেন। সব মিলিয়ে ভারত সরকারকে এ নিয়ে তার অবস্থান পরিষ্কার করতেই হবে। অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে 1 নির্বাচন, 2 সংবিধান নিয়ে খুব পরিষ্কার কিছু বলতে হবে। কিন্তু তার আগেও দেশের অর্থনীতি, মূল্যবৃদ্ধি, বেকারত্বের কিছুটা হলেও সমাধান করতে হবে। তা না হলে যে মানুষ হাসিনা সরকারকে সরাতে পারে সে মানুষ যে কোনো সময় যে কোনো সরকারকে তুলে বঙ্গোপসাগরে ফেলে দিতে পারে, এ নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। ভাবুন, ভাবতে থাকুন, প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।